20 থেকে 25 আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল। দুই দেশের মধ্যে এই সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছিল। এমনকি 20 থেকে 25 আগস্টের একটি সম্ভাব্য সময়সীমার কথাও সামনে এসেছিল। কিন্তু আজ হঠাৎ করেই সেই সফর নিয়ে গল্পটা বদলে গেল। বাংলাদেশ সরকার আজ বলছে তারেক রহমানের ভারত সফরের আগে প্রয়োজন একটি অনুকূল পরিবেশ, আর সেই পরিবেশ তৈরির জন্য দিল্লির কাছে বাংলাদেশ কি চেয়েছে? শেখ হাসিনা সহ ভারতে থাকা পলাতক আসামিদের প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ এবং শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করেছে ঢাকা। তাহলে কি তারেক রহমানের দিল্লি সফর এখন আর শুধু একটি সফর নয়, এটা কি হয়ে উঠছে ঢাকা দিল্লি সম্পর্কের প্রথম বড় দর কষাকষি? আর এই দর কষাকষির মাঝে আবারও কি ফিরে এসেছে সেই একই নাম, শেখ হাসিনা? কিন্তু এখানেই প্রশ্নটা সবচেয়ে ইন্টারেস্টিং। দিল্লি যদি তারেক রহমানকে কাছে টানতে চায়, তাহলে হাসিনা ইস্যুতে তারা কতটা ছাড় দেবে? ঢাকা আসলে কি চাইছে? ভারত কি চাইছে? তারেক কি শেষ পর্যন্ত দিল্লি যাবেন, নাকি দিল্লির জবাব সন্তোষজনক না হলে এই সফরই পিছিয়ে যেতে পারে? আর যদি তারেক রহমান দিল্লি যান, বাংলাদেশ আসলে কি নিয়ে ফিরবে? শুধুই কি একটি হ্যান্ডশেক, নাকি হাসিনার প্রত্যর্পণ, পানি, সীমান্ত, বাণিজ্য এবং বাংলাদেশের দীর্ঘদিনের কিছু দাবিতে বাস্তব অগ্রগতি? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো সমীকরণটা বুঝবো। কেন দিল্লি তারেক রহমানকে কাছে টানছে? কেন হাসিনা আবারও দুই দেশের সম্পর্কের কেন্দ্রে? ঢাকা এবার দিল্লির কাছে কি চাইছে? ভারত বিনিময়ে কি চাইতে পারে? এবং সামনে থাকা তিনটি সম্ভাব্য সমীকরণের মধ্যে কোনটিতে শেষ পর্যন্ত যেতে পারে এই সফর? তাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ পর্যন্ত আমরা যে প্রশ্নে যাব সেটাই আসল। তারেক দিল্লি গেলে বাংলাদেশ কি পাবে? হাসিনা নাকি তারেক? দিল্লির বড় পরীক্ষা। প্রথম প্রশ্নটা খুব স্বাভাবিক। ভারত কেন এখন তারেক রহমানের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এতটা আগ্রহী? কারণ গত কয়েক বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে নতুন করে এঙ্গেজমেন্ট দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তারেক রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একটি কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা খুবই প্রয়োজন। আর ভারতীয় হাই কমিশনারও বলেছেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অর্থাৎ দিল্লি দরজা বন্ধ করছে না, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে। কিন্তু এখানেই আসছে আসল প্রশ্ন। ভারত সম্পর্ক চায়, কিন্তু ঢাকা কি চায়? এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টে। আজ 16 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফরের জন্য একটি প্রপিটাস এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত কয়েকদিন ধরে দুই দেশের কর্মকর্তারা এই সফর নিয়ে যোগাযোগ করছেন। কিন্তু বাংলাদেশের বক্তব্য অনুযায়ী দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের কারণে এই ডিপ্লোম্যাটিক প্রসেস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন লক্ষ্য করুন, 15 আগস্ট পর্যন্ত খবর ছিল তারেক রহমান 20 থেকে 25 আগস্ট দিল্লি সফরে যেতে পারেন। আর 16 আগস্টের বার্তা, আগে অনুকূল পরিবেশ তৈরি হোক। এই পরিবর্তনটাই পুরো ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। কারণ সফর এখন শুধু তারেক বনাম দিল্লি নয়, এর মধ্যে ঢুকে গেছে হাসিনা ইস্যু। আজকের বক্তব্য অনুযায়ী ঢাকা ভারতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চেয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণের বিষয়ে পদক্ষেপ। দ্বিতীয়ত, ভারতে থাকা অন্যান্য পলাতক আসামিদের দ্রুত প্রত্যর্পণ। তৃতীয়ত, শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তর। এগুলোকে বিলেটারাল এক্সট্রাডিশন ফ্রেমওয়ার্কের মধ্যে দেখছে ঢাকা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকা এখন ভারতের উত্তরের অপেক্ষায়। অর্থাৎ বল এখন অনেকটাই দিল্লির কোর্টে। শেখ হাসিনা ভারতে কেন অবস্থান করছেন এটা নতুন কোনো তথ্য নয়, কিন্তু সমস্যা নতুন করে তৈরি হয়েছে তার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের কারণে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য ইন্টারেকশনের কারণে দুই দেশের যোগাযোগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভারতের বক্তব্য হলো, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তাদের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মধ্যে পরীক্ষা করা হচ্ছে। এখানে দুই দেশের অবস্থানের পার্থক্যটা খুবই পরিষ্কার। ঢাকা চায় দ্রুত অগ্রগতি, দিল্লি বলছে আইনি প্রক্রিয়া চলছে। আর এই দুই অবস্থানের মাঝখানেই দাঁড়িয়ে আছে তারেক রহমানের ভারত সফর। এখানেই সবচেয়ে বেশি কনফিউশন। কিছু ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আজ সরাসরি লিখেছে, হাসিনার প্রত্যর্পণ না হলে
তারেকের ভারত সফর হবে না, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংশন আছে। বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়ার্ডিং হলো একটি অনুকূল পরিবেশ প্রয়োজন, অর্থাৎ সরকার এমন ভাষায় ঘোষণা করেনি যে হাসিনাকে ফেরত না দিলে তারেক কোনোভাবেই ভারতে যাবেন না। তবে এটাও অস্বীকার করার উপায় নেই, আজকে সরকারি বক্তব্য হাসিনা ইস্যুকে সফরের ডিপ্লোম্যাটিক এনভায়রনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত করেছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দিল্লি কি উত্তর দেয়। এবার একটু অন্য দিকটাও দেখি, কারণ কূটনীতিতে কোনো দেশই শুধু দেয়ার জন্য আলোচনার টেবিলে বসেন না। ভারতেরও স্বার্থ আছে। বাংলাদেশ ভারতের জন্যও গুরুত্বপূর্ণ, বাণিজ্যের কারণে, সীমান্তের কারণে, নিরাপত্তার কারণে, উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি এর কারণে এবং আঞ্চলিক স্থিতিশীলতার কারণেও। অন্যদিকে ভারত চাইবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে এমন একটি রিলেশনশিপ তৈরি করতে যেখানে দুই দেশেরই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নিয়ে নিয়মিত কাজ করা যায়। তারেক রহমানকে বিলেটারাল ভিজিটের পাশাপাশি সেপ্টেম্বরে দিল্লির ব্রিক্স আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানোর বিষয়টিও এই এঙ্গেজমেন্টের গুরুত্ব দেখায়। তাহলে প্রশ্ন, দিল্লি যদি তারেককে কাছে টানতেই চায়, তাহলে ঢাকা বিনিময়ে কি চাইতে পারে? এটাই আসল বার্গেনিং। আজকের বক্তব্যে আরেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ বলছে প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধা। এখন আপনি বিষয়টিকে যেভাবেই দেখুন না কেন, একটা রাজনৈতিক মেসেজ কিন্তু পরিষ্কার। ঢাকা সম্পর্ক চায়, কিন্তু শর্তহীন সম্পর্ক নয়। আর এ কারণেই তারেকের ভারত সফর এখন শুধু ফরেন ভিজিট নয়, এটা নতুন বাংলাদেশের ফরেন পলিসি টেস্টও হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমার বিশ্লেষণে সামনে তিনটি সম্ভাবনা। সমীকরণ 1, দিল্লি যদি বাংলাদেশের কিছু দাবিতে দৃশ্যমান অগ্রগতির পথ তৈরি করে, তখন তারেক রহমান দিল্লি যেতে পারেন। দুই দেশের সম্পর্ক রিসেট করার একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সমীকরণ 2, সমঝোতা কিন্তু পূর্ণ সমাধান নয়। হাসিনা প্রত্যর্পণ নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না হলেও অন্য কিছু ডিপ্লোম্যাটিক অ্যাসিওরেন্স বা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তারেক দিল্লি যাবেন, কিন্তু আলোচনার টেবিলে হাসিনা ইস্যু থেকেই যাবে। সমীকরণ 3, সফর পিছিয়ে যায়। দিল্লির রেসপন্স যদি ঢাকার কাছে যথেষ্ট না মনে হয়, তাহলে 20 থেকে 25 আগস্টের সম্ভাব্য উইন্ডো আর বাস্তবায়িত নাও হতে পারে। কারণ আজ ঢাকায় স্পষ্টভাবেই বলেছে তারা ভারতের জবাবের অপেক্ষায় আছে। কোনটা হবে এখনো বলা যাচ্ছে না, আর এখানেই আসল সাসপেন্স। কিন্তু আমার কাছে পুরো গল্পের গুরুত্বপূর্ণ জায়গা এটা নয় তারেক দিল্লি যাবেন কি না, কারণ তিনি গেলে বাংলাদেশ কি নিয়ে ফিরবে, এটাই এখন আসল প্রশ্ন। বাংলাদেশ কি চাইবে? হাসিনার প্রত্যর্পণে অগ্রগতি, সীমান্ত হত্যা নিয়ে কংক্রিট কমিটমেন্ট, পানি বন্টনে অগ্রগতি, বাণিজ্যে বাধা কমানো, জ্বালানি ও কানেক্টিভিটি নিয়ে নতুন অ্যারেঞ্জমেন্ট, নাকি শেষ পর্যন্ত হবে একটি সুন্দর হ্যান্ডশেক, কিছু ডিপ্লোম্যাটিক ছবি আর সম্পর্ক নতুন করে শুরু হলো এই ঘোষণা। অন্যদিকে ভারতও নিশ্চয়ই কিছু চাইবে, নিরাপত্তা সহযোগিতা, কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থাৎ দুই পক্ষই কিছু চাইবে। তাহলে আসল প্রশ্ন, কে কোনটা দিতে রাজি? আমার কাছে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর শুধুমাত্র একটি ডিপ্লোম্যাটিক ভিজিট নয়, এটা হতে পারে পুরনো ঢাকা দিল্লি সম্পর্কের সঙ্গে নতুন বাংলাদেশের প্রথম বড় নেগোসিয়েশন। ভারত চাইছে নতুন সরকারের সঙ্গে সুন্দর সম্পর্ক, বাংলাদেশও চাইছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের মাঝে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হলো শেখ হাসিনা। আর আজকের সরকারি বক্তব্য সেই বিষয়টিকেই আরো স্পষ্ট করে তুলেছে। তাই আগামী কয়েকদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হবে দিল্লি কি উত্তর দেয়। তারেক রহমান কি দিল্লি যাবেন, নাকি সফর পিছিয়ে যাবে? আর যদি যান, বাংলাদেশ কি সত্যি কিছু অর্জন করতে পারবে? এখন আপনার কাছে আমার কিছু প্রশ্ন। আপনার মতে বাংলাদেশের কি আগে হাসিনার প্রত্যর্পণ সহ গুরুত্বপূর্ণ দাবিতে অগ্রগতি নিশ্চিত করা উচিত, নাকি তারেকের আগে দিল্লি যাওয়া উচিত? কারণ সরাসরি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গল্পটি এখানেই শেষ নয়। দিল্লির পরবর্তী উত্তরই হয়তো ঠিক করবে হাসিনা নাকি তারেক। আসলে কার হাতে আছে ঢাকা দিল্লির পরবর্তী চাল?